নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোটের সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তৃণমূল কংগ্রেসকে 2টো আসন ছাড়তে রাজি হয়েছিল। কংগ্রেসের দাবি ছিল 8টা আসন। অধীর চৌধুরী একেবারেই তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতায় রাজি ছিলেন না। তিনি বলেছিলেন কংগ্রেস হাইকমান্ড যদি তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করে তাহলে তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অধীর চৌধুরীর এই অনড় অবস্থান কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, গুলাম আহমেদ মীরের মতো নেতারা মানেননি। কেসি বেণুগোপাল তৃণমূলের চামচা, জয়রাম রমেশ রুটলেস ওয়ান্ডার। আসলে কেসি বেণুগোপালের সমস্যা আছে কেরলে বামেদের সঙ্গে কংগ্রেসের সংঘাত। সেখানে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম সঙ্গ করলে কেরলে তার প্রতিক্রিয়া ভালো নাও হতে পারে। 10 বছর পর কেরলে আবার কংগ্রেস ক্ষমতায় ফিরতে চাইছে, মরিয়া হয়ে উঠেছে। 10 বছর সিপিএম বা এলডিএফ এর সরকার আছে, প্রতিষ্ঠান বিরোধিতা দুর্নীতির মুখে তারা। সুতরাং অধীরবাবুর দাবি মেনে নিয়েছিল কংগ্রেস, কিন্তু অধীরবাবু হারার পর অধীরবাবুকে কার্যত ব্রাত্য করেছে কংগ্রেস হাইকমান্ড। নতুন সভাপতি অনেক নরম শুভঙ্কর সরকার, যার রাজনৈতিক উচ্চতাও অধীরবাবুর মতো নয়, তিনি কিন্তু তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে চলার পক্ষপাতী। শুভঙ্কর বাবুর বয়স 64। তিনি মরিয়া হয়ে চান জনপ্রতিনিধি হয়ে অন্তত রাজ্য মন্ত্রিসভায় একটা প্রতিমন্ত্রীর পদ পেতে। কারণ অনেকে বলছেন শুভঙ্করের কাছে এটাই শেষ সুযোগ, কারণ শুভঙ্করও 60-এর কোঠায় বয়স হয়ে গেছে, তিনিও প্রবীণ নাগরিক, তিনি তো আর যুব নেতা নয়। আর কবে তিনি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন? তাই তৃণমূল কিছু ভিক্ষে দিলে শুভঙ্করের নেতৃত্বাধীন কংগ্রেস সেই ভিক্ষাকে আশীর্বাদ বলে মনে করে তৃণমূল নেত্রীর পায়ে ডাইভ দিতে পারে। এটা কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে এই আলোচনাটা চলছে। আবার কংগ্রেসের কেরল লবিও চায় তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে। জয়রাম রমেশের মতো রুটলেস ওয়ান্ডার, যার কোনো মানুষের সঙ্গে কোনো জনসংযোগ নেই, পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে যার কোনো ভাবনাই নেই, তিনিও কিন্তু দিদিমণির হাত যাতে কংগ্রেস ধরে তার জন্য রাহুল গান্ধীর উপর চাপ সৃষ্টি করছেন। এই যে রাহুলের নতুন সুনহেরি বাগের বাংলোয় যে ডিনার হয়েছিল, অভিষেক গিয়েছেন, রাহুল অভিষেক একান্তে কথা হয়। তৃণমূলের এক লম্বকর্ণ নেতা মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেন যে রাহুলের সঙ্গে অভিষেকের যে বন্ডিং দেখছি, দিদি জোটটা করে নেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি নাকি এই লম্বকর্ণকে মুখ ঝামটা দেন, বলে ডিনার করছো, ডিনার করে চলে এসো, জোট টোট নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে পছন্দ করেন না, রাহুল গান্ধীও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না। কারণ রাহুল গান্ধী মনে করেন তৃণমূল কংগ্রেসে যখন যে পাত্রে রাখা যায় সে পাত্রে রাখার ধারণ করে, তৃণমূলের কোনো নীতি নেই। রাহুল গান্ধী যেমন আরএসএস বিজেপির মতাদর্শের সঙ্গে লড়ছেন, তৃণমূল তো এই ধরনের কোনো ব্যাপারই নেই, মতাদর্শই নেই, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, এটাই মতাদর্শ। এবং তৃণমূলকে বিজেপি সফট অ্যালি বলে মনে করে কংগ্রেস। তাই রাহুল গান্ধী দলকে নিজের পায়ে দাঁড় করাতে চাইছেন। আবার কেসি বেণুগোপাল, জয়রাম রমেশের মতো নেতারা রাহুলকে বোঝাচ্ছেন যে তৃণমূলের সঙ্গে হাত মেলালে কংগ্রেসের এই বন্দাদশা কাটবে, শূন্যের গেরো কাটাতে পারবে। আবার রাহুল গান্ধীর সঙ্গে যারা রয়েছেন, মানে অধীর চৌধুরীর সঙ্গে রাহুলের এখনো সম্পর্ক আছে, তারা বলছেন দেখো কংগ্রেসের ঘাড়ে ভর দিয়ে তৃণমূল ক্ষমতা এসেছিল, সোনিয়া গান্ধী না থাকলে, প্রণব বাবু না থাকলে 11 সালেও তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। তাহলে ক্ষমতায় আসার পর সবার আগে কংগ্রেসকে নিকেশ করেছে তৃণমূল। কংগ্রেসের আগে একটা পরিচয় ছিল মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস, সেই পরিচয়টাও এখন মুছে যেতে বসেছে, অস্তিত্বের সংকটে ভুগছে কংগ্রেস। তৃণমূলের সঙ্গে হাত মেলালে তৃণমূলের যাবতীয় অন্যায় পাপের দায়ভার কংগ্রেসের ঘাড়ে পড়বে এবং কংগ্রেসের একটা যতটুকু আছে সমর্থক, সেই সমর্থনের একটা বড় অংশ বিজেপির দিকে চলে যাবে। আমার ধারণা রাহুল গান্ধী শুভঙ্কর যতই চেষ্টা করুন না কেন,
প্রদীপ ভট্টাচার্য যতই চেষ্টা করুন না কেন তৃণমূলের সঙ্গে একটা আসন সমঝোতা করতে রাহুল গান্ধী সিগন্যাল দেবেন না। তারা বাম সঙ্গ করবেন না আলাদা লড়বেন সেটা তাদের ব্যাপার। এখনো কংগ্রেস বলছে যে আগে সংগঠন মজবুত করি, তারপর কার সঙ্গে কি অ্যালায়েন্স হবে দেখব। বলে নির্বাচন 8 মাস আগে, এতদিন ঘুমিয়েছিলেন, শীত ঘুম কেটে হঠাৎ মনে হলো সংগঠনকে চাঙ্গা করতে হবে, কার সঙ্গে সমঝোতা হবে সেটা ঠিক করা হবে। তবে গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে, মালদা মুর্শিদাবাদে কংগ্রেস কিন্তু এবার বেশ কয়েকটা আসন পেতে পারে। মালদাতে বিজেপি তো আসন পাবেই, আগের থেকে বাড়বে বিধানসভায়। কংগ্রেস যদি ঠিকভাবে লড়ে, একা লড়ে, বাম সঙ্গ থাকতেই পারে বা কোনো আন্ডারস্ট্যান্ডিং করে, তৃণমূলের হাত যদি না ধরে, কংগ্রেস মালদাতে তুলনামূলকভাবে ভালো ফল করবে। তৃণমূল নাকি খাতাও না খুলতে পারে মালদায়। মুর্শিদাবাদেও শাসকের অবস্থা ভালো নয়। কংগ্রেস যদি লড়ে ঠিকভাবে, ঠিক আছে বামেদের সঙ্গে মিলেই লড়লো, বিধানসভায় কংগ্রেস কিন্তু খুব খারাপ ফল করবে না। 2024 লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে 11টা আসনে কংগ্রেস এগিয়ে আছে, আর সিপিএম মুর্শিদাবাদে শুধুমাত্র রানীনগর কেন্দ্র এগিয়ে আছে। দেখুন, রাহুল গান্ধীর একটা লেফট ইনক্লিনেশন আছে। তিনি কানাইয়া কুমারকে বিশ্বাস করেন, তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছেন। প্রসেনজিৎ বসু যুক্ত হলেন। রাহুল তার ঠাকুমার পদাঙ্ক অনুসরণ করছেন। ওই 6 দশকের শেষের দিকে ইন্দিরাজি যেভাবে মোহন দারিয়া, চন্দ্রজিৎ যাদব, কুমার মঙ্গলমকে নিয়ে এসেছিলেন, মোহন কুমার মঙ্গলমকে কংগ্রেসে সামিল করেছিলেন, সেই বৃত্তটা সম্পূর্ণ করলেন রাহুল গান্ধী। অর্থাৎ তার চেয়ে একটা বাম ঝোঁক, যেটা অনেকেই বলেন, সেটা কিন্তু পরিষ্কার। শীতলা ইয়েচুরির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মার কারণ। শীতলা ইয়েচুরির পরামর্শকে রাহুল গুরুত্ব দিতেন। প্রসেনজিৎ বসু শীতলা ইয়েচুরির শিষ্য। কানাইয়া কুমার জেএনইউতে বাম আন্দোলন করতেন, ছাত্র আন্দোলন। তাহলে রাহুল গান্ধীর যে ঘনিষ্ঠ বৃত্ত, তাতে কিন্তু বাম মনোভাবাপন্ন লোকজনদের বেশি। যে সৈয়দ নাসির হোসেন, সেও তো রাজ্যসভার সদস্য, এনআরসি বিরোধী আন্দোলন করেছিলেন, জেএনইউ স্টুডেন্ট, রাহুল গান্ধীর টিমের সদস্য। এই যে অতি বাম সঙ্গ করার ফলে যা হয়েছে, যে ওয়েলথ ক্রিয়েটারদের প্রতি ঘৃণা, শুধুমাত্র একটা ন্যারো মাইন্ডসেট দিয়ে যদি আপনি দেখেন, প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার হয়, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েটারদের উপর ঘৃণাই হবে। কিন্তু দেশের মানুষের অ্যাসপিরেশন হচ্ছে ওয়েলথ ক্রিয়েটারদের সমকক্ষ হওয়ার। তাহলে রাহুল গান্ধীর এই মেকি বামপন্থার বুলিকে কিন্তু ভরসা করবেন না। আমার কাছে যা খবর, কংগ্রেসের একটা অংশ রাহুলের উপর চাপ দিচ্ছে যে তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে রাহুল যাতে সম্মতি দেন। কিন্তু রাহুল গান্ধী এখনো তার অবস্থান স্পষ্ট করেননি, কিন্তু ইঙ্গিতে দিয়েছেন বাম সঙ্গ না হলেও, কংগ্রেসের ফল শোচনীয় হলেও কংগ্রেস যেন নিজের লড়াইটা করে। একদিন না একদিন পশ্চিমবঙ্গে কংগ্রেস তার হারানো জমি খুঁজে পাবে। এখন দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী কি বলেছেন, যে বিজেপির কেন্দ্রীয় নেতারা আশাবাদী। কারণ বিজেপি 2016 সালে 3টে আসন পেয়েছিল, 2021 পেল 77, 38-39% ভোট। 77 থেকে 177 হতে অস্বাভাবিক নাকি? 39% ভোট তো পেয়েছে, সেটাকে 45% করা কি খুব দুরূহ? শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি কর্মভূমিতে বিজেপি ক্ষমতায় আসলে পরেই বৃত্তটা সম্পূর্ণ হবে। অমিত শাহের সঙ্গে তার কি কথা হয়েছে সে বিষয়ে শুভেন্দু কোনো মন্তব্য করেননি, কিন্তু তার একটা বক্তব্য থেকে স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ জয়ের জন্য যা যা করণীয় তাই তাই করবেন। সাম দাম দণ্ড ভেদ কোনো রাস্তা থেকে তারা সরবেন না। শুভেন্দুর বক্তব্যের অন্তর্নিহিত সুরটা কিন্তু এটাই, যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির হয়েও তো অনেকগুলো সমীক্ষক সংস্থা কাজ করে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর তো রিপোর্ট দেয় বর্তমান পরিস্থিতি কি রাজ্যের, কে কোন জায়গায় আছে।
সেই রিপোর্টকে ভিত্তি করেই কিন্তু শাসক বিজেপি মনে করছে, কেন্দ্রের শাসক বিজেপি, যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার স্বপ্ন তাদের পূরণ হতেই পারে। তার জন্য যে যে কৌশল নেওয়ার প্রয়োজন সেই কৌশল নিতে তারা পিছপা হবেন না। দীপাবলির পর পশ্চিমবঙ্গে অনেক বড় খেলা হবে, হতে পারে কোনো রাজনৈতিক ভূমিকম্প। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, হঠাৎ শুনি রাতের কড়া নাড়া। প্রভাবশালী রাঘব বোয়ালদের দরজায় হঠাৎ করে কড়াও নাড়তে পারে এজেন্সি। অনেকেই বলছেন যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল, রাজনৈতিক ভূমিকম্প, এবং রাজনীতির রিক্টার স্কেলে তার মান বা মাত্রা খুব একটা কম হবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.